Hello students, welcome to my YouTube channel Physics Fun. আমি লেকচার 9-এ ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের একটা টপিক শুরু করেছিলাম, রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশনস, এবং ওই চ্যাপ্টার থেকে মাধ্যমিক পরীক্ষায় কি কি ধরনের অঙ্ক আসে তার একটা টাইপ আমরা আলোচনা করেছিলাম। আমরা এই লেকচারে বাকি যে টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে আসে সেগুলো বেসিক্যালি আলোচনা করব। এবং সেগুলো জানতে গেলে প্রথমে আমাকে কতগুলো প্রিলিমিনারি বিষয়বস্তু আমাকে জানতে হবে, যেগুলো না জানলে আমার হয়তো ওই অঙ্কগুলো করতে অসুবিধে হতে পারে। তাহলে আজকে আমি প্রথমে সেই টপিকগুলোকে আলোচনা করব, যে টপিকগুলো না জানলে বা যে টপিকগুলো সম্বন্ধে ভালো ধারণা না থাকলে অঙ্কগুলো বুঝতে অসুবিধে হতে পারে। তার প্রথম টপিক হচ্ছে মোল। মোল কি? মোল হলো যে কোনো একটা পদার্থ তার যেটা আণবিক গুরুত্ব, তাকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটা বোঝায় সেই পরিমাণটাই হলো ওই পদার্থের ক্ষেত্রে 1 মোল। যেমন ধরো জলের সংকেত হচ্ছে কি H2O, হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত? 1, আর অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 16। তাহলে জলের আণবিক গুরুত্ব কত হবে? 2 × 1, যেহেতু দুটো হাইড্রোজেন আছে, প্লাস একটা অক্সিজেন মানে 16, দ্যাট ইজ ইকুয়ালস টু 18। তাহলে 18টা কী বেরোলো? 18টা বেরোলো এই জলের আণবিক গুরুত্ব। এবার একে আমি যদি গ্রামে প্রকাশ করি, অর্থাৎ এর পরে যদি আমি গ্রাম কথাটা যোগ করি, তাহলে কী হবে? 18 গ্রাম। তাহলে এটা হলো গ্রাম আণবিক গুরুত্ব। এটাকে আমরা কি বলবো? গ্রাম আণবিক গুরুত্ব। গ্রাম আণবিক গুরুত্ব বা 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল। তার মানে যে কোনো একটা পদার্থ তার যেটা আণবিক গুরুত্ব, তাকে গ্রামে প্রকাশ করলে যেটা আমি পাবো, যে পরিমাণটা আমি পাবো, সেটাই হবে ওই পদার্থের ক্ষেত্রে 1 মোল। তার মানে 18 গ্রাম জল বলতে আমরা 1 মোল জলকে বোঝাই। মানে 1 মোল জল মানে হলো 18 গ্রাম জল। ঠিক আছে? যেমন আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা দিলে আরও ক্লিয়ার হবে। ধরো NH3 দিয়েছে, NH3-র এর পারমাণবিক গুরুত্ব হচ্ছে 14, আর হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 1। তাহলে একটা নাইট্রোজেন যেহেতু, তাহলে 14 প্লাস 3টে হাইড্রোজেনের জন্য 3 × 1, তার মানে 14 + 3 = 17। এটা বেরোলো কি? অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব। এবং এর শেষে আমি যদি গ্রাম কথাটা যোগ করি, তাহলে হবে গ্রাম আণবিক গুরুত্ব। তাহলে এটাই হলো অ্যামোনিয়ার 1 মোল। অর্থাৎ 1 মোল অ্যামোনিয়া বলতে আমরা 17 গ্রাম অ্যামোনিয়াকে বোঝাই। তার মানে এটাই হলো 1 মোল NH3। ওকে, তাহলে আশা করি মোলটা ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় যে কনসেপ্টটা আমাকে জানতে হবে, এনটিপিতে
1 মোল যে কোনো গ্যাস, 1 মোল যে কোনো গ্যাস তার আয়তন হচ্ছে 22.4 লিটার। এর প্রমাণ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে অঙ্কগুলো করতে গেলে। অর্থাৎ এনটিপি বলতে আমরা জানি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ প্রমাণ চাপ এবং উষ্ণতায় 1 মোল যে কোনো গ্যাস তার আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। এবং নাম্বার 3 হলো এনটিপিতে 1 মোল যে কোনো গ্যাস অণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। অর্থাৎ 1 মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা কত হয়? 6.023 10⁻23, এবং এই সংখ্যাটাকে বলা হয়ে থাকে অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো সংখ্যা। যে 1 মোল যে কোনো গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে মোল কি, কিভাবে মোল বার করতে হয়? এনটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত এবং এনটিপিতে 1 মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা কত, এই যে কনসেপ্টগুলো বা এই যে ধারণাগুলো আমাদেরকে কিন্তু প্রথমে জানতে হবে। এবার আমি একটা অঙ্কে আসি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন 8.8 গ্রাম ফেরাস সালফাইড সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিড, আমরা প্রত্যেকেই জানি সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার H2S উৎপন্ন হবে। তাহলে এই অঙ্কটা দেওয়া হয়েছে। 8.8 গ্রাম ফেরাস সালফাইডের সাথে অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4 এর বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা এবং চাপে কত লিটার H2S উৎপন্ন হবে। তাহলে প্রথমে আমার কাজ কি? আমি আগের লেকচারে বলেছি যে এই যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় H2S উৎপন্ন হয়, তার যে সংশ্লিষ্ট সমীকরণ সেটা কিন্তু আমাকে প্রথমে লিখে ফেলতে হবে। তার মানে এপিএস এর সাথে H2SO4 এর বিক্রিয়া করে যে H2S গ্যাস উৎপন্ন হয়, তার সংশ্লিষ্ট বিক্রিয়াটা প্রথমে লিখে ফেলতে হবে। অর্থাৎ FeS প্লাস H2SO4 is equal to FeSO4 প্লাস H2S। এটা হচ্ছে সংশ্লিষ্ট ব্যালেন্স ইকুয়েশন।
এবার আমাকে কোন দুটোকে নিয়ে কাজ করতে হবে? এপিএস আর H2S নিয়ে কাজ করতে হবে, কারণ আমাকে অঙ্কে সেটাই বলেছে যে 8.8 গ্রাম এপিএস থেকে আমি প্রমাণ এবং উষ্ণতা এবং চাপে কত লিটার H2S পাবো। তার মানে এই দুটোকে নিয়ে বেসিক্যালি হচ্ছে আমার কাজ। এবার বলা আছে অঙ্কতে যে এফির হচ্ছে 56 পারমাণবিক গুরুত্ব এবং সালফারের হচ্ছে 32 পারমাণবিক গুরুত্ব। তাহলে এফির যদি 56 হয় তাহলে 56 প্লাস সালফারের 32, তাহলে আসছে 88 গ্রাম। তবে এটাই হচ্ছে 1 গ্রাম অণু এপিএস বা ফেরাস সালফাইড। H2S এর কত হবে? H2S এর ক্ষেত্রে কী করে বার করব? হাইড্রোজেন হচ্ছে 1, তার মানে দুটো হাইড্রোজেনের জন্য 2 × 1 প্লাস সালফারের হচ্ছে 32, তার মানে হচ্ছে 2 × 1 = 2 প্লাস 32, দ্যাট ইজ 34 গ্রাম। তার মানে 34 গ্রামটা হলো H2S এর গ্রাম আণবিক গুরুত্ব বা 1 গ্রাম অণু। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 88 গ্রাম ফেরাস সালফাইড থেকে H2S উৎপন্ন হয় 34 গ্রাম। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 88 গ্রাম এপিএস থেকে H2S উৎপন্ন হয় 34 গ্রাম। তাহলে 1 গ্রাম এপিএস থেকে H2S উৎপন্ন হয় 34/88 গ্রাম। আমাকে চেয়েছে 8.8 গ্রাম এপিএস থেকে H2S উৎপন্ন হয় 34/88 × 8.8, তার মানে এটা ক্যান্সেল হলো 10, এই 10 আর এখানে 34, 2 হলো 5, 2 দিয়ে যদি কাটি তাহলে 17, তাহলে 17/5 করলে আমার আসবে 3.4 গ্রাম। তার মানে 8.8 গ্রাম এপিএস থেকে আমি 3.4 গ্রাম H2S পাবো। কিন্তু আমাকে চেয়েছে প্রমাণ উষ্ণতা এবং চাপে কত লিটার H2S উৎপন্ন হবে। তাহলে এটা আমার গ্রামে বেরোলো, এখানে অ্যান্সারটা আমার গ্রামে বেরোলো। তাহলে আমাকে কিন্তু বার করতে হবে কত লিটার H2S উৎপন্ন হয়েছে। তাহলে আমি যদি বার করতে পারি যে 3.4 গ্রাম H2S মানে কত লিটার H2S, তাহলে আমি উত্তরটা পেয়ে যাব। সেটা করতে গেলে কি করতে হবে? অলরেডি আমি বলে চলে এসেছি যে এনটিপিতে বা প্রমাণ উষ্ণতা এবং চাপে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে H2S এর 1 গ্রাম অণু মানে কত গ্রাম? এর যেটা আণবিক গুরুত্ব হবে সেটাই হবে এর 1 গ্রাম অণু, অর্থাৎ 2 + 32, তার মানে 34 গ্রাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এনটিপিতে 34 গ্রাম H2S এর আয়তন, 34 গ্রাম H2S এর আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রাম H2S এর আয়তন কত হবে? 22.4/34 লিটার। তাহলে 3.4 গ্রাম, যেটা আমার অ্যান্সার বেরিয়েছিল, H2S এর আয়তন ইজ ইকুয়াল টু 22.4/34 × 3.4। তাহলে 3.4 10 হবে, আর 22.4/10 মানে হচ্ছে দশমিকটা বাঁ দিকে আরেক ঘর সরবে, তার মানে 2.24 লিটার। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম যে 3.4 গ্রাম H2S মানে এনটিপিতে কত লিটার H2S, তাই 2.24 লিটার H2S। তাহলে আমার অ্যান্সারটা হবে যে 8.8 গ্রাম এপিএস থেকে আমি এনটিপিতে 2.24 লিটার H2S পাবো। তাহলে আমার এটাই হবে অ্যান্সার। তাহলে এখান থেকে ভেবে দেখো যে যদি আমি না জানি
যে এনটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে কিন্তু আমি অঙ্কটা করতে পারবো না। তাই আমি অঙ্কটা করাবার আগে ওই বিষয়গুলো কিন্তু আমি বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর এক টাইপের অঙ্ক, যে অঙ্কগুলো বেসিক্যালি পরীক্ষাতে আসে। আমরা চলে যাচ্ছি এরপর টাইপ 3। টাইপ 3 কী ধরনের অঙ্ক আসে সেটা একটা দেখাবো। অঙ্কটা লিখি। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে আমি সংকেত দিয়ে লিখছি CaCO3। খোলা জায়গায় তীব্রভাবে উত্তপ্ত করলে ওজনের কি পরিমাণ হ্রাস হবে? ওজনের কি পরিমাণ হ্রাস ঘটবে? তো আমার একটা অঙ্ক দেওয়া হয়েছে যে 10 গ্রাম CaCO3 খোলা জায়গায় তীব্রভাবে উত্তপ্ত করলে ওজনের কি পরিমাণ হ্রাস ঘটবে। এটা কিন্তু একটা অন্য টাইপের অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমি কি করে করব? তাহলে আমাকে কি করতে হবে, যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি হয় তার সংশ্লিষ্ট বিক্রিয়াটা প্রথমে আমাকে লিখে ফেলতে হবে, তাই তো? তাহলে লিখে ফেলি। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি হয় তার সংশ্লিষ্ট বিক্রিয়াটা আমি লিখে ফেলি। তাহলে কত হবে, CaCO3 is equal to CaO প্লাস CO2। তাহলে এটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তাকে উত্তপ্ত করলে কি হয়, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমি সংশ্লিষ্ট সমতা বিধান সম্পন্ন বিক্রিয়াটা লিখে ফেললাম। এবার দেখো ওজনের কি পরিমাণ হ্রাস ঘটবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো যেহেতু আমি এটা খোলা জায়গায় করছি, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হবে সেটা গ্যাস রূপে নির্গত হয়ে যাবে। তবে এটাকে তো আমি পাবো না, আমি তো এটাকে পাবো না, এটা গ্যাস রূপে নির্গত হয়ে যাবে। তাহলে কঠিন অবশেষ হিসেবে আমি কোনটা পাবো, CaO। ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে কঠিন, তাহলে আমি অবশেষ হিসেবে এটাকেই পাবো, এটাকে পাবো না, কার্বন ডাইঅক্সাইডকে আমি পাবো না, শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইডকে আমি পাবো। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস রূপে বাতাসে নির্গত হয়ে যাবে, যেহেতু আমি খোলা জায়গায় করছি। তার মানে এই কার্বন ডাইঅক্সাইডের যে ওজনটা আছে সেই ওজনটারই এখানে হ্রাস হবে, মানে সেই ওজনটা কি আমি পাবো না। শুধুমাত্র কঠিন অবশেষ হিসেবে এই যে CaOটা পড়ে আছে, শুধুমাত্র আমি CaOটাকেই পাবো। তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব কত, কার্বনের হচ্ছে 12, এটা তোমাকে অঙ্কে বলা থাকবে যে কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 16, এটা তোমাকে পরীক্ষায় বলে দেবে। তাহলে কার্বনের 12 আর অক্সিজেনের, দুটো অক্সিজেনের জন্য হচ্ছে 2 × 16 মানে হচ্ছে 32, তার মানে 44 গ্রাম। তার মানে এই যে 44 গ্রাম CO2টা এটা তো বাতাসে মিশে যাবে, তার মানে এই 44 গ্রাম ভরের হ্রাস হবে। সেখানে আমি কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছি, ক্যালসিয়ামের 40 বলা আছে, তাহলে ক্যালসিয়ামের 40 এটাও বলা আছে। তাহলে ক্যালসিয়ামের 40, কার্বনের হচ্ছে 12 আর 3টে অক্সিজেন 3 × 48, তার মানে হচ্ছে 48 আর 12 60, 60 আর 40 হচ্ছে 100 গ্রাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 100 গ্রাম CaCO3কে আমি যদি উত্তপ্ত করি তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এবং যে কার্বন ডাইঅক্সাইডটা বাতাসে মিশে যাচ্ছে অর্থাৎ একে আমি পাবো না, এই পরিমাণ ভরের হ্রাস ঘটবে 44 গ্রাম। অর্থাৎ আমি বলতে পারি যে 100 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে ভরের হ্রাস ঘটে 44 গ্রাম। তাহলে লিখে ফেলি। তাহলে 100 গ্রাম CaCO3 একে উত্তপ্ত করলে ভরের হ্রাস হয়
ভরের হ্রাস হয় 44 গ্রাম। তাহলে 1 গ্রাম CuCO3 উত্তপ্ত করলে ভরের হ্রাস হবে কত? 44/100 গ্রাম। আর আমাকে অঙ্কে চেয়েছে কত? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে আমি উত্তপ্ত করছি। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে আমি যদি উত্তপ্ত করি তাহলে ভরের হ্রাস হবে কত? 44/100 × 10। তার মানে 10 10 = 100, আর 44/10 মানে হচ্ছে 4.4 গ্রাম। তার মানে এই 4.4 গ্রাম ওজনের হ্রাস হবে, কারণ এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এখানে উৎপন্ন হবে এবং এটাই বাতাসে মিশে যাবে। ঠিক আছে, তাই এটা হবে আমার অ্যান্সার। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারছি যে আমি যদি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি খোলা জায়গায় তাহলে 4.4 গ্রাম ভরের হ্রাস হবে। ওকে, তাহলে এটা আরেক টাইপের অঙ্ক হলো। আরেক টাইপের অঙ্ক যেটা আমাদের পরীক্ষাতে আসে সেটা হচ্ছে টাইপ 4। বলছে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। আমি অঙ্কটা লিখছি না, তোমরা খাতায় লিখে নাও, আমি মুখে বলছি যে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। 35% অশুদ্ধি আছে। অশুদ্ধি মানে হচ্ছে কি? ইমপিউরিটি। মানে 35% অশুদ্ধি মানে হচ্ছে 100 - 35, অর্থাৎ 65% হচ্ছে বিশুদ্ধ, 35% ইমপিউরিটি মিশে আছে। তাহলে 35% অশুদ্ধি আছে। কোথায় আছে? জিঙ্কের মধ্যে। জিঙ্কে বলছে এরূপ একটা জিঙ্কে আমি যদি 50 গ্রাম এরূপ একটা 50 গ্রাম জিঙ্কে, মানে এরূপ 50 গ্রাম জিঙ্কে যদি অতিরিক্ত পরিমাণ H2SO4 সাথে বিক্রিয়া করাই তাহলে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? তাহলে আবার আমি একবার বলছি যে একটা জিঙ্ক, সেই জিঙ্কে 35% অশুদ্ধি আছে। এরকম জিঙ্কের 50 গ্রাম, মানে 50 গ্রাম জিঙ্ক নেওয়া হলো যার মধ্যে 35% অশুদ্ধি আছে। আমি এভাবেও বলতে পারি ব্যাপারটাকে, যে 50 গ্রাম জিঙ্ক আমার নেওয়া হয়েছে যার মধ্যে 35% অশুদ্ধি আছে। 50 গ্রাম জিঙ্কের মধ্যে 35% অশুদ্ধি আছে এবং বাকি যেটা পড়ে থাকবে অর্থাৎ 65%, 50 গ্রামের 65%, সেই পরিমাণ জিঙ্ক হচ্ছে শুদ্ধ বা বিশুদ্ধ। তাহলে 35% অশুদ্ধি আছে এরূপ 50 গ্রাম জিঙ্ক নেওয়া হলো, তাকে H2SO4 সাথে বিক্রিয়া ঘটানো হলো। তাহলে বলছে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। এবার এখানে প্রদত্ত আছে যে জিঙ্ক হচ্ছে 65 এবং হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে এটা কিন্তু আমার প্রদত্ত। ঠিক আছে, কি করে করব দেখো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, যে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তার সংশ্লিষ্ট বিক্রিয়াটা আমাকে সমতা বিধান সহকারে লিখতে হবে। তাহলে কি করে লিখব? জিঙ্ক প্লাস H2SO4 ZnSO4 প্লাস H2। তাহলে জিঙ্কের সাথে H2SO4 বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, এটা হচ্ছে সংশ্লিষ্ট বিক্রিয়াটা। তাহলে এটা প্রথমে আমাকে লিখে ফেলতে হবে। এবার আমি কি করলাম, যে 50 গ্রাম জিঙ্ক আমি নিয়েছি যার মধ্যে 35% ইমপিউরিটি আছে, অশুদ্ধি আছে, তার মানে 65% হচ্ছে শুদ্ধ, বিশুদ্ধ। তার মানে এটা হচ্ছে অশুদ্ধ, এটা হচ্ছে অশুদ্ধ আর এটা হচ্ছে বিশুদ্ধ। ওকে, তার মানে 50 গ্রামের 35% কত আমাকে বার করতে হবে। তাহলে 50 গ্রামের 35% কি করে বার করব? 50 × 35/100। তার মানে 50 দুগুণে হচ্ছে 100 আর 35/2 মানে হচ্ছে 17.5। তার মানে 17.5 গ্রাম অশুদ্ধি এই 50 গ্রাম জিঙ্কের মধ্যে আছে। 17.5 গ্রাম অশুদ্ধি এই 50 গ্রাম জিঙ্কের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে কতটা শুদ্ধ?
50 থেকে আমি যদি 17.5 বিয়োগ করে দিই, তাহলে যেটুকু পড়ে থাকবে, কত পড়ে থাকবে? 50 থেকে আমি যদি 17.5 বিয়োগ করে দিই, অর্থাৎ 32.5 গ্রাম, তাহলে এই পরিমাণ জিঙ্ক শুদ্ধ। এবার প্রশ্ন হচ্ছে যে ওই 50 গ্রাম জিঙ্কের মধ্যে 17.5 গ্রাম হচ্ছে অশুদ্ধি আছে আর 32.5 গ্রাম শুদ্ধ। তার মানে এই শুদ্ধ জিঙ্কটাই তো বিক্রিয়া করবে, ইম্পিউরিটিগুলো তো বিক্রিয়া করবে না। তার মানে 50 গ্রাম পুরোটাই কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, তার 32.5 গ্রামটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, 17.5 গ্রামটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, কারণ এর মধ্যে অশুদ্ধি আছে। তাহলে এইটুকু আমার বোঝা গেল যে 32.5 গ্রাম জিঙ্ক বিক্রিয়া করবে 50 গ্রামের মধ্যে। এবার আমি অঙ্কে চলে যাচ্ছি। তাহলে আমাকে চেয়েছে কি যে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, সেটা আমি এবার বার করব। তাহলে জিঙ্কের 65 বলা আছে আর হাইড্রোজেনের 1 বলা আছে। তাহলে জিঙ্কের 65 আমি তলায় বসিয়ে দিলাম, কারণ এখানে শুধুমাত্র জিঙ্কই আছে। তাহলে এটা বেরিয়ে গেল জিঙ্কের গ্রাম আণবিক ভর, আর হাইড্রোজেন তো 2 গ্রাম, 2 × 1 বলাই আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 65 গ্রাম জিঙ্ক থেকে H2 পাওয়া যায়। আমি এগুলো আর লিখছি না, এটা তোমরা লিখে নেবে, যখন পরীক্ষায় অঙ্কটা করবে তখন কিন্তু লিখবে যে 65 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 2 গ্রাম। ঠিক আছে? তাহলে 1 গ্রাম জিঙ্ক থেকে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে? 2/65। আর আমার কত গ্রাম জিঙ্ক বিক্রিয়া করছে 50 গ্রামের মধ্যে? 32.5 গ্রাম, কারণ বাকি 17.5 গ্রাম অশুদ্ধি মিশে আছে। তাহলে 32.5 গ্রাম জিঙ্ক বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করেছে 2/65 × 32.5 × 32.5 করলে কত আসবে? 32.5কে 65 মানে হচ্ছে এটা হবে 2, আর এই 2 কেটে গেলে হচ্ছে 1। তার মানে 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তার মানে 35% অশুদ্ধি আছে। এরূপ 50 গ্রাম জিঙ্ককে যদি আমি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, তাহলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে? 1 গ্রাম। তাহলে এটাই হবে আমার অ্যান্সার। ওকে, তাহলে মোট 4 রকমের প্রবলেম আমরা আলোচনা করলাম। আগের লেকচারে 1 রকম, আর এই লেকচারে 3 রকম প্রবলেম আলোচনা করলাম। তাহলে এই ধরনের প্রবলেমগুলো বা এই যে 4টে প্রবলেম আমি আলোচনা করলাম, এই 4 ধরনের প্রবলেমই প্রধানত পরীক্ষাতে আসে। ঠিক আছে? এবং একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করলে যে অঙ্কই করি না কেন, যেভাবেই করি না কেন, ফার্স্ট কিন্তু আমাকে এই রাসায়নিক সমীকরণটা জানা আবশ্যিক। রাসায়নিক সমীকরণ মানে যেটা সাহায্য নিয়ে আমি অঙ্কটা কষবো, সেটা কিন্তু জানা আবশ্যিক। এই কারণে এই চ্যাপ্টার নামই হচ্ছে রাসায়নিক গণনা। মানে আমি রাসায়নিক সমীকরণ ছাড়া কিন্তু অঙ্কটাতে এগোতেই পারবো না। তাই রাসায়নিক সমীকরণ কিন্তু জানা আমাদের ক্ষেত্রে আবশ্যিক। ঠিক আছে? এরকম কতগুলো নোন রিয়াকশানের মধ্যেই তোমাদের পরীক্ষায় আসে। মানে ধরো পৃথিবীতে তো অনেক বিক্রিয়া আছে, সব বিক্রিয়া নিশ্চয়ই তোমাদের মনে রাখা সম্ভব নয়। তাই কতগুলো পরিচিত বিক্রিয়া যেগুলো মোটামুটি তোমরা পড়ে এসেছো এর আগে, সেগুলোর মধ্যে থেকেই দেওয়া হয় জেনারেলি অঙ্কগুলো, যাতে তোমরা করতে পারো। ঠিক আছে? বা অনেক ক্ষেত্রে যদি বিক্রিয়া তোমার নাও জানা থাকে, বা এমন হয়তো বিক্রিয়া দিল যে তুমি জানো না, সেটা কিন্তু তোমার হয়তো অঙ্কে উল্লেখও করা থাকতে পারে যে এই বিক্রিয়াটার দ্বারা তুমি অঙ্কটা করবে। মানে এমন হয়তো বিক্রিয়া দিল যে বিক্রিয়াটা হয়তো তোমাদের ধরাছোঁয়ার বাইরে, বা যে বিক্রিয়াটা সম্বন্ধে তোমরা জানো না, বা যে বিক্রিয়াটা তোমরা আগে কোনোদিন পড়োনি বা দেখোনি, সেরকম বিক্রিয়া দেওয়া থাকলে বা সেরকম অঙ্ক দেওয়া থাকলে অনেক ক্ষেত্রে তোমাদের বিক্রিয়াটা দিয়ে দেওয়াও হতে পারে। যেমন 1 বছর মাধ্যমিকে এই অঙ্কটা যখন দিয়েছিল, তখন বিক্রিয়াটাও কিন্তু তার সাথে দিয়েছিল। ঠিক আছে? বিক্রিয়াটাও কিন্তু দিয়ে দিয়েছিল, কিন্তু হয়তো বিক্রিয়াটা দিতে পারে সমতা বিধান ছাড়া, মানে আনব্যালেন্স, দুদিকে আনব্যালেন্স দিতে পারে।
তাহলে তোমাকে কিন্তু সেক্ষেত্রে বিক্রিয়াটাকে ব্যালেন্স করে নিতে হবে। ঠিক আছে, তা যদি তোমার বিক্রিয়াটা দেওয়াও থাকে, হয়তো ব্যালেন্স বিক্রিয়াটা দেওয়া থাকবে না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু বিক্রিয়াটাকে ব্যালেন্স করে নিতে হবে। আর যদি ব্যালেন্স করে দেওয়া থাকে তো খুব ভালো কথা। তাই রাসায়নিক সমীকরণ শুধুমাত্র লিখলেই হবে না, ব্যালেন্স সমীকরণ অর্থাৎ ব্যালেন্স ইকুয়েশনটাকে কিন্তু আমাকে লিখতে হবে এখানে। দেখো আমি এখানে যে কটা প্রবলেম আলোচনা করলাম সব কটাতেই আমি যে রাসায়নিক বিক্রিয়াগুলোকে কাজে লাগিয়েছি সব কটাই কিন্তু সমতা বিধান সহ বিক্রিয়া। দেখো এখানে জিঙ্ক এখানে একটা, এখানেও একটা, হাইড্রোজেন কটা, এখানে দুটো, জিঙ্ক এখানে বাঁ দিকে একটা, ডান দিকেও একটা আছে, হাইড্রোজেন বাঁ দিকে কটা আছে, দুটো, ডান দিকেও দুটো, সালফার একটা, এখানেও একটা, অক্সিজেন চারটে, এখানে চারটে। তার মানে এটা কি সমতা বিধান সহকারে বিক্রিয়াটা লিখেছি আমি। তারপরে এই যে বিক্রিয়াটা আমি লিখেছি এখানে, এই বিক্রিয়াটা হচ্ছে ব্যালেন্স বিক্রিয়া। তাহলে ব্যালেন্স বিক্রিয়াটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু বুঝতেই পারছো যদি একটা 2-1 গন্ডগোল হয় তাহলে কিন্তু তোমার হিসেবেও কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কারণ তুমি তো বিক্রিয়া থেকে বাকি যা কিছু করছো, তোমার বাকি যাবতীয় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা বিক্রিয়ার উপর দাঁড়িয়ে আছে। তাহলে বিক্রিয়া যদি তুমি ভুল লেখো তাহলে কিন্তু তোমার ক্যালকুলেশনও ভুল আসবে। ঠিক আছে, তাহলে এগুলো একটু খেয়াল রাখবে। ওকে, ঠিক আছে। তা এই 4 ধরনের বিক্রিয়ায় বা এই 4 ধরনের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষাতে মোটামুটি আসে। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এই 4 ধরনের অঙ্ক। আর যদি কোনো কিছু ডাউট থাকে আগের লেকচারে বা এই লেকচারে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।